চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে ঐশ্বর্য চৌধুরীকে দেখতে এসে বাড়ির কাজের মেয়ে সিজদাকে পছন্দ হয়েছে পাত্রের দাদি হালিমা বেগমের। তিনি ঠিক করে নিয়েছেন সিজদায় হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। সিজদার মতো রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে খুব কম দেখেছেন তিনি। একটা মেয়ে হয়েও নির্লজ্জের মতো বারবার সিজদাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন তিনি। তবুও যেন তার চোখে তৃষ্ণা মিটছে না। তার একমাত্র নাতি সার্জিস মির্জার জন্য পাত্রী দেখতে এসেছেন মির্জা পরিবারের সদস্যরা। তারা গাড়ি থেকে নামতেই একটা মেয়ে মিষ্টি কণ্ঠে সালাম দিয়ে বলল, আপনাকে আইতে কোনো অসুবিধা হয়নি তো? মেয়েটার কথা শুনে হালিমা বেগম সালামের উত্তর দিয়ে তার দিকে এগিয়ে আপাদমস্তক দেখতে লাগলো। মেয়েটার পরনে রংচটা সুতির 3 পিস, পুরো শরীর ঘেমে ভিজে একাকার হয়ে আছে, মাথায় ঘোমটা টেনে রাখা। মেয়েটার মুখের দিকে তাকাতেই কথা বলতে ভুলে যান হালিমা বেগম। মনে হচ্ছে সে কোনো মানুষ না, পরীর সামনে দাঁড়িয়ে রয়েছে। বিধাতা যেন সমস্ত রূপ লাবণ্য মায়া ঢেলে দিয়েছেন মেয়েটার মুখে। ডাগর ডাগর অধিক বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখ, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট। মেয়েটার চোখ দুটো দেখে পরিচিত মনে হয় হালিমা বেগমের। মনে হয় যেন এই মায়াবতী চোখ দুটো আগে কোথাও দেখেছে। তার বড্ড ইচ্ছে হয় মেয়েটার চোখের পাপড়ি ছুঁয়ে দেখতে এগুলো আসল নাকি নকল। তিনি তার ইচ্ছাকে দমিয়ে রেখে বললেন, কি নাম তোমার? সিজদা। বাহ, তোমার নাম যেমন মিষ্টি, তুমি দেখতেও অনেক মিষ্টি। প্রত্যুত্তরে সিজদা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ভেতরে আহেন। হ্যাঁ যাচ্ছি বলে হালিমা বেগম ড্রাইভারকে বলল, রতন সব মিষ্টির প্যাকেটগুলো ভেতরে নিয়ে চল। রতন গাড়ির ডিগি থেকে প্যাকেটগুলো বের করতে সিজদা এগিয়ে গিয়ে রতনের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে বলল, এগুলো আমার কাছে দেন চাচা, আপনি কষ্ট কইরা গাড়ি লইয়া আইছেন, এখন একটু দম লন। সিজদার সরলতা দেখে মুগ্ধ হন হালিমা বেগম। তারা ভেতরে প্রবেশ করতেই তাদেরকে সাদরে গ্রহণ করলেন বিধি চৌধুরী। তাদের আদর আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি তিনি কোনো মতে এই সম্বন্ধ হাতছাড়া করতে চান না। তার স্বামীর বাল্যকালের বন্ধু ফারুক মির্জা, তাদের দুজনের বন্ধুত্ব আরও মজবুত করতে দুই বন্ধুর সম্মতিতে কোণে দেখার আয়োজন করা হয়। বিধি চৌধুরী তার স্বামীর মুখে শুনেছেন ছেলে একজন কার্ডিওলজিস্ট, দেখতে পুরোই হিরোদের মতো, ইয়াং জেনারেশনের মেয়েদের ক্রাশ, আবার তাদের মস্ত বড় ক্যাটারিংয়ের ব্যবসা। এত ভালো পরিবার যাতে হাতছাড়া না হয় এই জন্য বিধি চৌধুরী নামকরা বিউটিশিয়ান বাড়িতে নিয়ে এসেছেন মেয়েকে সাজানোর জন্য। নাস্তার পর্ব শেষ হলে ঐশ্বর্যকে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। ঐশ্বর্য সবাইকে সালাম দেওয়ার পরিবর্তে হ্যালো গাইস বলে সম্বোধন করে। কণ্ঠটা পরিচিত মনে হয় হালিমা বেগমের, কিন্তু মুখে ভারী মেকআপের জন্য ঠিক চিনতে পারেন না তিনি একাধারে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকেন কিয়ৎক্ষণ। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর ঐশ্বর্যকে চিনতে অসুবিধা হলো না তার। হালিমা বেগম একজন অ্যাডভোকেট, প্রতিনিয়ত কোর্টে যাওয়া আসা তার। কিছুদিন আগে কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে সমস্যা হবার জন্য রিক্সা করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ফেলে রাখা ইটের সাথে ধাক্কা লেগে রিক্সাওয়ালা ব্যালেন্স হারিয়ে ফেলায় দরুন তার রিক্সা গিয়ে একটা সাদা রঙের গাড়ির সাথে লেগে যায়। রিক্সাওয়ালা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে অর্ধলগ্ন ড্রেস পর একটা মেয়ে বেরিয়ে আসে, তার গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, বাইন, তোর কপালে চোখ নেই? দিলে তো আমার গাড়িটা নোংরা করে। তুই জানিস আমার গাড়ির দাম কত? অবশ্য তোর মতো ছোট লোকের বাচ্চাদের এইসব গাড়ির দাম জানার কথা নয়। দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোর নোংরা হাত দিয়ে আমার গাড়ি স্পর্শ করবি না ছোট লোকের বাচ্চা। হতে পারেন আপনারা বড় লোক, তাই বলে বারবার ছোট লোকের বাচ্চা বলে অপমান করার কোনো অধিকার আপনার নেই। তুই আমার মুখের উপর তর্ক করিস? বলে থাপ্পড় দেওয়ার জন্য হাত বাড়াতেই হালিমা বেগম রিক্সা থেকে নেমে ঐশ্বর্যের হাত ধরে বললেন, এটা কোন ধরনের অসভ্যতা? মানুষ মাত্রই ভুল করে, ছেলেটা তো বলছে সে ভুল করছে, তারপরও তুমি তাকে যা নয় তা বলে অপমান করছো, তার গায়ে হাত তুলছো, এটা কিন্তু অন্যায়। ঐশ্বর্য ততক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই চুপ থাক বুড়ি, এক ঠ্যাং কবরে চলে গেছে, কোথায় এখন ঘরে বসে তসবি গুনবি তা নয়, আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসছিস, যত সব থার্ড ক্লাস লোকজন। হালিমা বেগম কিছু বলতে যাবেন তার আগেই কোথা থেকে ঢেলে ঢালা কালো বোরকা পরা একটা মেয়ে এসে বলল, আপনি শান্ত হন আপামনি, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। বলে মেয়েটার নিচের বোরকা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিয়ে রিক্সাওয়ালার কাছে হাত জোর করে বলল, আপামনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া কইরা কিছু মনে লইবেন না। হালিমা বেগম মেয়েটাকে দেখে তার দিকে এগিয়ে আসতে মেয়েটা গাড়িতে উঠে যায়, চোখের পলকে গাড়ি ছুটে চলে যায়। পুরনো কথা মনে পড়তে হালিমা বেগমের কাছে সবটা স্বচ্ছ কাছের মতো পরিষ্কার হয়ে যায়। সেদিনের সেই বোরকা পরা মেয়েটা আর কেউ নয়, বরং সিজদা। এজন্য সিজদার চোখ দেখে তার পরিচিত মনে হয়েছিল।
ঐশ্বর্য এখনও হালিমা বেগমকে দেখেনি। তার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ হয়ে রয়েছে, যেন তার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো নেই। মিথি চৌধুরী মেয়ের নাটক দেখে মনে মনে হেসে ঐশ্বর্যের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়ের ব্যাপারে কি আর বলবো, সবটা তো নিজ চোখে আপনারা দেখেছেন। আমার মেয়ে কোনো অংশে কম নয়। এই যে সব খাবার দেখছেন, সব কিছু আমার মেয়ে নিজের হাতে রান্না করেছে। আপনাদের ক্যাটারিংয়ের ব্যবসা, সেখানে বাড়ির বউ রান্না না জানলে হয় বলুন? তাই তো মেয়েটা সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করছে। তাছাড়া আমার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, ইন্টারও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। অনেক গুণী মেয়ে আমার। চাঁদের খুঁত থাকলেও আমার মেয়ের কোনো খুঁত পাবেন না। আপনাদের থেকে ও অনেক ভালো ঘর থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছিল, কিন্তু আমার স্বামীর অনেক ইচ্ছা তাদের বন্ধুত্বকে বেআইনের সম্পর্কে রূপান্তর করার। এজন্য সবাইকে রিজেক্ট করে দিয়েছি আমি। আমার কাছে টাকার থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি। মির্জা পরিবারের সবাই ঐশ্বর্যকে পছন্দ হয়। ফারুক মির্জা হালিমা বেগমের হাতে গয়নার বাক্স দিয়ে বলল, আমি বলেছিলাম না আম্মা, আপনার নাতির জন্য আমি হীরের মতো দামি রত্ন খুঁজে পেয়েছি। নিজের চোখে তো দেখলেন ঐশ্বর্য মাকে। সবার মতো আপনারও নিশ্চয়ই ঐশ্বর্যকে পছন্দ হয়েছে। পছন্দ হলে আর দেরি করবেন না, ঐশ্বর্য মাকেই গয়নাগুলো পরিয়ে দোয়া করে দিন। সাথে বিয়ের দিনক্ষণও পাকা করে যায় ভালো। হালিমা বেগম তার কথায় কোনো প্রত্যুত্তর না করে সোজা কিচেনে চলে আসেন। কিচেনে সিজদা এঁটো বাসন পরিষ্কার করছে। তার পাশে থেকে বাড়ির হেল্পিং হ্যান্ড সালেহা বেগম বলছেন, বড় ম্যাডাম ছোটো ম্যাডাম দোনোটাই আসতো নাটকবাজ। সকাল থেকে কষ্ট করে এত রান্নাগুলা তুই নিজে হাতে করলি, অথচ ম্যাডাম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা কইয়া দিল তার মাইয়া নাকি এতগুলো রান্না করছে। যে মাইয়া জগ থেকে পানি ঢেলে খায় না, সে মাইয়া নাকি এতগুলো মানুষের খাওন রানবো। পোলার পক্ষের লোকগুলো না অনেক ভালো। এমন একটা পরিবারে যদি তোর বিয়া হতো। বাদ দাও তো সালেহা খালা, কোথায় আপামনি আর কোথায় আমি? সে এই বাড়ির মালিক আর আমি এই বাড়ির কাজের লোক। তার সাথে কি আবার তুলনা চলে কও? প্রত্যুত্তরে সালিয়া কারা কিছু বলতে যাবে, তার আগে হালিমা বেগম সিজদার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এসে বলল, আমি ঐশ্বর্যকে না, বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই আমার সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে। কথাটাকে অন্য ঘরে প্রবেশ করতে চমকে ওঠে সিজদা। তার হাত পা অনবরত কাঁপতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা সন্তর্পণে কপালের ঘাম মুছে বিতি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। যা দেখে কেঁপে ওঠে সিজদার জীর্ণ শীর্ণ বুক। সিজদা জানে আজকে তার কপালে শনি আছে। বিতি চৌধুরী বারবার বলছিল সে যেন কোনোভাবে পাত্রপক্ষ সামনে না যায়। সিজদাও ভেবেছিল এতেই ভালো হবে, এই সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ঘুমাতে এসেছিল। তখন ঐশ্বর্য এসে সিজদাকে বলল, বাহ, বাড়িতে এত কাজকর্ম রয়েছে আর তুই কিনা এখানে আরাম করে ঘুমাচ্ছিস? কোনো কাজ বাকি নেই আপামনি, আমি সব কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন পোলার পক্ষে সামনে না যাই। সে সকাল থেকে কাজ করতে করতে শরীরটা আর চলতেছে না। তার লাগে ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ করে পড়ে থাকি, তাহলে ভাল লাগবো। আমি এত ইতিহাস জানতে চাইনি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আপামনি? কর না, আমি করে দিতেছি। মম সব কথা আমার সাথে শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারে সবটা বলতে যাচ্ছে না। বলছে যে এটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, যার সাথে সংসার করব তার নামটা পর্যন্ত এখনও জানি না। শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়। আমার আর তর্স হইছে না রে। বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছে, ছেলেও নিশ্চয়ই এসেছে। তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে প্লিজ সিজদা, প্লিজ। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আপামনি আপনি এত ভালো কইরা আমার লগে কথা কইতাছেন, আমার তো বিশ্বাসই হইতাছে না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কিরে এত কি ভাবছিস? ম্যাডাম যে পোলার পক্ষের লোকদের সামনে যাইতে না করছে। আরে কিছু হবে না, তুই যা, মমকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে বলে সিজদা ফোন নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি, তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘুমটা টেনে গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের সাথে মতবিনিময় করে। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়টুকুও হারাতে হবে। ভাবতেই সিজদার অশ্রুসিক্ত হয়ে ওঠে। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়। ঐশ্বর্যর আগে গজ গজ করতে করতে সোফা থেকে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম, তুমি ওকে পাঠিয়েছো তাদের সামনে।
আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে, এটা আমি ভাবতেও পারিনি মম। আমি ঠিক এই ভয়টা পাচ্ছিলাম বেবি। আমার নাম মানলেও এটা সত্যি যে সিজদা রূপবতী, গুণবতী, মায়াবতী মেয়ে, যে কেউ ওকে দেখলে পছন্দ করবে। এর জন্যই আমি ওকে একটা রংচড়া সুতির 3 পিস পরতে দিয়েছিলাম, চুলে তেল দিতে বলেছিলাম যাতে ওকে দেখতে বিশ্রী লাগে, বা এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও যাতে ওকে পছন্দ না করে। কিন্তু কী লাভ হলো? সব প্ল্যান ভেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদা করেছে, তাহলে তো আরও বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমিও না মম, একটু বেশি বেশি করো। কি দরকার ছিল তো বাড়িয়ে বলার? আমি কোন ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতো টেনে টুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টাপাল্টা যা নয় তাই বলে দিয়েছো মম। ইন্টারে কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট কীভাবে হয় মম? আমি এত কিছু জানি নাকি? আমি নিজে তো এসএসসি ফেল। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যা বলেছিলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় ওই কাজের মেয়েটা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। ডোন্ট প্যানিক বেবি, আমি দেখছি কী করা যায়। কিছু হবে না মম। কিছুদিন আগে রাস্তায় ওই বুড়ি মহিলাটার সাথে আমার ঝামেলা হয়েছিল। বুড়ি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। তোমার মুখটা একটু বন্ধ রাখো বলে বিধি চৌধুরী হালিমা বেগমের দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনাদের রুচি এত নিচে জানতাম না। একটা কাজের মেয়েকে বাড়ির বউ করতে চাচ্ছেন? ছি! এতদিন শুনে এসেছি চোরের মায়ের বড় গলা, আজ বাস্তবে তার প্রমাণ পেলাম। সিজদা কাজের মেয়ে হলো আপনার মেয়ের মতো অসভ্য চরিত্রহীন নয়। মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ, আপনি অপমান করছেন আমাদের। খুব তো বড় মুখ করে বলেছিলেন যাদের খুঁত থাকলেও আপনার মেয়ের কোনো খুঁত নেই। আসলে আপনার মেয়ের তো পুরোটাই খুঁত। হালিমা বেগমের কথা শুনে ফারুক মির্জা বলেন, এসব কি বলছেন আম্মা? কিছুদিন আগে তোকে একটা মেয়ের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ছাত্রলীগ নেত্রী না জানি কী একটা বলেছিলেন। রাস্তায় আপনাকে অপমান করেছিল মেয়েটা। হ্যাঁ, এই সে বেয়াদব মেয়ে। অসংখ্য ছেলেদের সঙ্গে মেলামেশা তার। কথাটা শুনে হতবাক হয়ে যান বিধি চৌধুরী। তার মেয়ে হোস্টেল থেকে পড়াশোনা করে, কিন্তু মেয়ের যে এত অধপতন হয়েছে সেটা ভাবতেও পারেনি বিধি চৌধুরী। মেয়ের এমন অধপতনের কথা শুনেও দমে যাননি তিনি, বরং তিনি গলা উঁচিয়ে বললেন, শুনেছি সার্জিস একজন কার্ডিওলজিস্ট, হাজার হাজার মেয়েদের ক্রাশ। সার্জিসকে আদৌ একটা কাজের মেয়েকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করবে? হালিমা মঞ্জুরের কর্ত্রী আমি, সেখানে আমার কথাই শেষ কথা। সার্জিসের কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা দেখার দায়িত্ব আমাকে পালন করতে হবে। তাছাড়া সার্জিসকে আমার থেকে ভালো কেউ চেনে না। সার্জিস তার দাদুকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস আমি যা বলবো সার্জিস সেটাই মেনে নেবে। এতক্ষণ চুপ থাকে সবটা শুনছিলেন সার্জিসের মা শান্তা মির্জা। তবে তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি গর্জে উঠে বললেন, আপনি আমার ছেলের ওপর সবটা জোর করে চাপিয়ে দিতে পারেন না আম্মা। আমি সার্জিসের মা, কিন্তু এখানে তো আপনি আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছেন না। হ্যাঁ মানছি ঐশ্বর্য ভালো মেয়ে নয়, ব্যাপার না, আমরা অন্য মেয়ে দেখব। অন্য মেয়ে বলতে তুমি যে তোমার বোনের মেয়ে তাথইয়ের দিকে ইঙ্গিত করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি বৌমা। তাথইকে নিয়ে আপনার তো সমস্যা কোথায় আম্মা? তাথই সুন্দরী, শিক্ষিত, বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাছাড়া তাথই সার্জিসকে ভালোবাসে। আমি একটা কাজের মেয়েকে কিছুতেই আমার সার্জিসের বউ হিসেবে মেনে নেব না আম্মা, কিছুতেই না। শান্তা মির্জার কথা শেষ হতে না হতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যাকে আপনারা কাজের মেয়ে বলে অপমান করছেন সে এই বাড়ির কাজের মেয়ে না, সিজদা আমার একমাত্র বোন রিমার মেয়ে। রিমা কথাটা শুনে চমকে ওঠেন ফারুক মির্জা। তিনি ভাবতেও পারেননি এতগুলো বছর পরে আবার রিমা নামটা উঠে আসবে। মূলত রিমার জন্যই তাদের বন্ধুত্বের ফাটল ধরে। রিমাকে বড্ড ভালোবাসতেন ফারুক মির্জা। তাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন বন্ধুর বাড়ি ছুটে যেতেন। এক পর্যায়ে রাশেদ ব্যাপারটা নোটিশ করলে ফারুক মির্জা রিমাকে ভালোবাসার কথা বলে দেয়, যেটা রাশেদ মেনে নিতে পারে না। তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বহু বছর পর অনাকাঙ্ক্ষিতভাবে আবার তাদের দেখা হয়। পুরনো শত্রুতা ভুলে তাদের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তবে রিমার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে কখনই কথা হয়নি। ফারুক মির্জা প্রায় ভুলে গিয়েছিল রিমার কথা। সিজদা রিমার মেয়ে শুনেই বুকটা ধক করে ওঠে তার। তিনি তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখেন তার বন্ধু রাশেদ চৌধুরী দরজায় দাঁড়িয়ে রয়েছে। ফারুক মির্জা তৎক্ষণাৎ এগিয়ে এসে রাশেদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আরে বন্ধু, তোর না আরও 2 দিন পরে দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ, কিন্তু 3 দিন আগে আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম মেয়েটাকে দেখতে আসবে। বিতি একা একা সবটা সামলাতে পারবে কি না। সর্বোপরি সবাইকে সারপ্রাইজ দেবো বলে হুট করে চলে এলাম। বাড়িতে ফিরেই এত ভালো একটা খুশির খবর পাবো এটা আমি ভাবতেও পারিনি। কাকিমা সিজদাকে সার্জিসের বউ করে নিতে চাইছে, এটা তো পরম সৌভাগ্য আমার। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি হলপ করে বলতে পারি আমার সিজদা যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়ির সুখ শান্তিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে।
শি ইজ দ্য রিমার মেয়ে, এটা অন্তত আমাকে বলা উচিত ছিল রাশেদ। কেমন মামা তুই নিজের বোনের মেয়েকে বাড়ির কাজের মেয়ের পরিচয় রেখেছিস? ছি রাশেদ ছি, আমি তোর থেকে এটা আশা করিনি বন্ধু। রিমাটা সারা জীবন স্বার্থপর রয়ে গেল। নিশ্চয়ই নিজের স্বার্থের জন্য ফুলের মতো পবিত্র মেয়েটাকে এই বাড়িতে কাজের মেয়ের পরিচয় ফেলে রেখেছে। সিজদার আসল পরিচয় কেউই জানে না, আমি কাউকে জানতে দেইনি, তাই বলে আমি সিজদাকে কখনই কাজের মেয়ের পরিচয় দেই না। সিজদার বাবা রূপক হাওলাদার গোয়েন্দা বিভাগে চাকরি করত। রূপক একজন সৎ সাহসী দাপটে অফিসার ছিলেন। অসংখ্য কেস একা হাতে হ্যান্ডেল করেছেন। অনেক বড় বড় মাস্তান কিলার বড় বড় নেতাদের কুকর্ম ফাঁস করেছেন, তাদেরকে জেলে দিয়েছে, এমনকি ফাঁসিও হয়েছে কয়েকজনের। সিজদা যখন 6 মাস বছর, তখন হুট করেই রূপক নিখোঁজ হয়ে যায়। প্রেস, মিডিয়া, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যায়, তবুও রূপকের খোঁজ মেলে না। রূপক নিখোঁজ হয়ে যাওয়ায় রিমা অনেক ভেঙে পড়ে। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বছর পর শোনা যায় যে জঙ্গলে মাটি খুঁড়ে একটা লাশ পাওয়া গিয়েছে। সেখানে রূপকের ব্যাজ, ঘড়ি, বন্দুক, আইডি পাওয়া গেছে। এটা শোনার পর থেকে রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। রিমার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে রিমাকে মানসিক হাসপাতালে অ্যাডমিট করে। সেখানেও রিমার ওপর হামলা হয়। সিজদার লাইফ রিস্কে ছিল। সিজদার জীবনের ঝুঁকি দেখে আমি সিজদাকে আমার কাছে নিয়ে আসি, কিন্তু কাউকে সিজদার আসল পরিচয় জানতে দেইনি। কিন্তু আমার স্ত্রী সিজদার আসল পরিচয় কীভাবে জেনে যায়। বিধি আমাকে এটা বলে যে সে সিজদাকে যেভাবে রাখতে চায়, আমি যদি সেভাবে না রাখতে দেই তাহলে বিধি সবার সামনে সিজদার আসল পরিচয় তুলে ধরবে। আমার বাধ্য হয়ে সবটা মেনে নিতে হয়। আমার খুব ইচ্ছে ছিল সিজদাকে পড়ালেখা শিখিয়ে অনেক বড় করব, কিন্তু আমি পারিনি। আমি একজন ব্যর্থ মামা বলে কান্নায় ভেঙে পড়েন রাশেদ চৌধুরী। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে সবটা শুনছিল সিজদা। তার জন্য নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। সে এতদিন জেনে এসেছে সে এতিম। এতিমখানা থেকে তাকে এ বাড়িতে নিয়ে এসেছে। সে এতিম না, তারও বাবা মা আছে ভাবতেই সিজদার সুখ সুখ অনুভূত হয়। কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে তাকে বাবা বলে ডাকতে পারবে না। সে তার চোখের পানি মুছে গুটি গুটি পায়ে রাশেদ চৌধুরীর কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মামু? হ্যাঁ মা, আমি তোর মামু, এক হতভাগা মামু। আমার মা কি এখনও বাইসা আছে মামু? আমারে আমার মায়ের কাছে লইয়া যাও না মামু। তোর মায়ের অবস্থা বেশি ভালো না রে মা। অপরিচিত কাউকে দেখলে অনেক উত্তেজিত হয়ে পড়ে, যার কারণে পূর্বের থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার মা কি আর ভালো হইব না মামু? আমি কি আমার মারে মাকে আর ডাক দিতে পারবো না? মা কি একটা বারের লইয়া আমার নিজের বুকে টাইনা লইব না মামু? পারবি মা পারবি। বাইরের দেশ থেকে অনেক বড় ডক্টর এসে তোর মায়ের চিকিৎসা করছে। একটু সুস্থ হলে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এখন আর কান্না করিস না মা, চোখের পানি মুছে নে, সবাই দেখছে তো। সিজদা রাশেদ চৌধুরীর বুক থেকে সরে এসে চোখের পানি মুছে নেয়। কিছু সময় কান্না করার জন্য চোখ মুখ নাক লাল হয়ে গেছে। হালিমা বেগম সিজদার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে গয়নার বাক্স বের করে সিজদার গলায় মোটা স্বর্ণের হার, কানের দোর, হাতে বালা পরিয়ে সিজদার কপালে চুমু দিয়ে বলল, জীবনে অনেক সুখী হও, স্বামী সোহাগী হও, স্বামী সন্তান ও সংসার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো, এই কামনা করি। দূর থেকে এইসব দৃশ্য দেখে রাগে ফুঁসছে ঐশ্বর্য। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের রুমে এসে জিনিসপত্র ভাঙচুর করে বলল, এত বড় বড় দামি দামি গহনা, ও আমি সহ্য করতে পারছি না। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমার বাড়ির কাছের মেয়ে এত বড় বাড়ির বউ হয়ে যাবে? না না, এটা আমি মেনে নিতে পারছি না। সার্জিস আমার, শুধুই আমার। আমি এই বিয়েটা হতে দেব না, কিছুতেই না। সার্জিস সবেমাত্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির কাছে এসেছে। এমন সময় তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বিউটিফুল লেডি নামটা জল করতে দেখে মুখে হাসি ফুটে ওঠে তার। সার্জিস ততক্ষণ কল রিসিভ করে সালাম দিয়ে বলল, হ্যালো মাই বিউটিফুল লেডি, তুমি কোথায় আছো দাদু ভাই? সবেমাত্র হসপিটাল থেকে বের হয়েছি। কেন, কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছুই। তুমি আমাকে ভালোবাসো তো? তোমার যে খারাপ চায় না এটা বিশ্বাস করো তো? কেন তুমি জানো না? জানি তো, তবুও তো জিজ্ঞেস করলাম। সোর্স লাগবে তোমার? সোর্সের প্রয়োজন নেই। ওকে ফাইন, বাট কী হয়েছে সেটা তো ভালো। তুমি বাসায় আসো, তারপর ঠান্ডা মাথায় সবটা বুঝে বলছি। জো হুকুম মাই বিউটিফুল লেডি, বলে সার্জিস ফোন পকেটে রাখতেই কোথা থেকে মডার্ন ড্রেস পরা একটা মেয়ে দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরল। বিরক্তিতে সার্জিসের কপালে ভাঁজ পড়ে গেল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সার্জিস তড়িৎ গতিতে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোকে কতবার বলেছি তাথই, হুটহাট আমাকে হাক করবি না, এসব একদমই ভালো লাগে না আমার। কেমন সার্জিস, জাস্ট হাক করেছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? তোকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম এত অসভ্যতমি করলে কানের নিচে কষে 2টা থাপ্পড় মেরে দেবো।
সার্জিসের কথায় তাথই একটু ভয় পেয়ে গেল। তার রাগ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে তার, ভয় পেলেও সেটা সার্জিসের সামনে প্রকাশ করলো না, বরং সার্জিসের কাছে কান এগিয়ে দিয়ে বলল, দাও না থাপ্পড়। তোমার হাতে থাপ্পড় কেন? তুমি যদি নিজের হাতে আমার কাছে বিষ তুলে দাও, আমি সেটাও অমৃত মনে করে খেয়ে নিতে রাজি আছি সার্জিস। এক মিনিট। সার্জিস কি? হ্যাঁ সার্জিস কি? আমি তো সিনিয়র, ভাইয়া বলে সম্বোধন করবি, ওকে? খালামণি আমাকে কথা দিয়েছে সে আমাকে তার পুত্রবধূ করে নিবে। কয়েকদিন পরেই তোমার সাথে আমার বিয়ে হবে। বিয়ের পর তুমি আমার বর হবে। বরকে কেউ ভাইয়া বলে সম্বোধন করে নাকি? স্টপ অল দিস ননসেন্স, ট্রাই টু মি আন্ডারস্ট্যান্ড। বিরক্ত লাগছে আমার। চলো না কোনো কফি শপে যাই, সেখানে গেলে দেখবে সব বিরক্তি কেটে যাবে, ভালো লাগবে তোমার। বলে তাথই সার্জিসের হাত ধরতে সার্জিস এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, কফি শপে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই জানা, আমাকে কেন বিরক্ত করছিস? তোমার ভালোর জন্য বলছিলাম। আর ভালো নিয়ে তোকে ভাবতে হবে না তাথই। দাদু কল করেছিল, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, বাই। আমিও যাব, অনেকদিন খালামণির সাথে দেখা হয় না, এই সুযোগে খালামণিকে দেখে আসতে পারবো। গতকাল শপিং মলে আম্মির সাথে দেখা হয়েছে তোর, আর আজকে বলছিস কতদিন খালামণির সাথে দেখা হয় না? নাটক কম কর বলে সার্জিস 1 মিনিটও বিলম্ব না করে গাড়িতে বসে যায়। চোখের পলকে গাড়ি ছুটে যায় নিজ গন্তব্যে। তাতই সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে নিজের চুল খামচে ধরে বলল, ড্যামিট, এবার কি করব আমি? হালিমা মঞ্জিলে যাব? না, তার থেকে বরং খালামণিকে কল দেই বলে তাথই হ্যান্ড পার্স থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে খালামণির নাম্বারটা জ্বলজ্বল করছে। তড়িৎ গতিতে ফোন রিসিভ করে বলল, তোমার ছেলে তো আমাকে পাত্তা দেয় না খালামণি। আমি তোমার কথা মতো কত সুন্দর করে সাজগোজ করে সার্জিসের সামনে এসেছিলাম, কিন্তু সার্জিস আমার দিকে তাকিয়েও দেখেনি, আবার বলে কিনা ওকে ভাই ডাকতে। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তাথই। তোমাকে বলেছিলাম একটু একটু করে সার্জিসের মনে নিজের জায়গা তৈরি করে নিতে, কিন্তু একটা কাজও তুমি ঠিক করতে পারো না। এবার আর আমার করার কিছুই নেই, সবটা আমার হাতের বাইরে চলে গিয়েছে। কেন, কি হয়েছে? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। হোয়াট? সার্জিসের বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিছু বললে না? তুমি হয়তো ভুলে গিয়েছো আমি সার্জিসের আপন মা না, সার্জিসের দ্বিতীয় মা। দ্বিতীয় মায়ের জায়গা থেকে আমার যতটা চেষ্টা করার আমি করেছিলাম। তাছাড়া সার্জিস আমাকে খুব একটা পছন্দ করে না, এজন্যই তোমাকে বলেছিলাম তুমি সার্জিসের মনে জায়গা করে নাও, কিন্তু তুমি পারলে না। একটা কাজ করলে হয় না মামুনি? কি কাজ? সার্জিসের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেই রাস্তা থেকে সরিয়ে দিই, তাহলে তো আমাদের পথ একদম ক্লিয়ার। তাথইর কথা শুনে শান্তা মির্জার চোখের সামনে সিজদার মায়াবী মুখখানি ভেসে উঠল। এমন মায়াবী শান্ত মেয়েটার ক্ষতির কথা ভাবতেই বুক কেঁপে উঠল তার। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? সরি খালামণি, আসলে আমার মাথা ঠিক নেই, কি না কি বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না, রাখছি আমি, বাই। ওকে বাই বলে শান্তা মির্জা ফোন রেখে দিয়ে মনে মনে বলল, সিজদা মেয়েটা দেখতে যেমন মিষ্টি তেমনই ব্যবহারও মিষ্টি, সার্জিসের বউ হয়ে এলে মন্দ হবে না, দুজনকে খুব ভালো মানাবে। কিন্তু সমস্যা হলো মেয়েটা গাইয়া অশিক্ষিত। সার্জিস কি আদৌ এই বিয়েটা করতে রাজি হবে? আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে সিজদা। আমি রোজ নামাজ পড়ে তোর জন্য দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন তোরে একটু সুখের মুখ দেখায়। এত বড় একজন অফিসারের মাইয়া হইয়াও জীবনে তুই অপমান অবহেলা ছাড়া কিছুই পাসনি। বড় ম্যাডাম নিজের মাইয়ারে বড় বড় স্কুলে পড়াইছে, অথচ তোরে কাজের মাইয়ার হালে এই বাড়ির এক কোণে ফালাই রাখছে। তারা বড় বড় দোকানে গিয়ে খাবার গেলছে আর তোরে বাসি খাবার খাইতে দিছে। তারা দামি দামি পোশাক পরছে আর তোরে তাদের পরা কাপড় পরতে দিছে। ভাইজানের কথা আর কি কমু, তার তো নিজের ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থান লাগে, তার তো কথার কিছুই ছিল না। তবে এখন তোর কষ্টের দিন শেষ রে মা, কত বড় বাড়িতে তোর বিয়া হইব, তুই সুখে শান্তিতে সংসার করবি, এবারে আমি মরেও শান্তি পাবো রে মা। সালিহা বেগমের কথা শুনে সিজদা তাকে জড়িয়ে ধরে বলল, এভাবে কইছো কে খালা? আমার মাথার চুল সমান আয়ু হোক তোমার, তুমি আমার দ্বিতীয় মা। আমি মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু তোমার ভালোবাসা পাইছি, তোমার থেকে তোমার মুখের ভাষা শিখছি। আমার তোমার ভাষায় কথা কইতে বেশি ভালো লাগে খালা, কিন্তু এখন আর তোর এমন করে কথা কহন যাইব না, এখন তোর স্মার্ট হইতে হইব। আমার কি মনে হচ্ছে জানো খালা, কি এই বিয়েটা হইব না, একজন শিক্ষিত বড়লোক পোড়া কেন আমার মতো অশিক্ষিত কাজের মেয়ের বিয়ে করব। এতক্ষণে সিজদার বাইরে দাঁড়িয়ে থাকা সবটা শুনছিল ঐশ্বর্য। সিজদার কথা শুনে ঐশ্বর্য মুচকে হাসি হেসে বলল, তো ঠিক বলেছিস সিজদা, তোর যে এই বিয়েটা করা হবে না। আই এম শিওর সার্জিস কিছুতে তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে না। বাই এনি চান্স
চার্জেস যদি এই বিয়েতে রাজি হয়ে যায় তাহলে বিয়ের আসরে তোর জায়গায় পাত্রী হয়ে বসে থাকবো আমি। কিন্তু এসব করতে গেলে আগে তোর একটা ব্যবস্থা করতে হবে। রূপক হাওলাদার মানে তোর বাবা যাদেরকে জেলে দিয়েছে, যাদের ফাঁসি হয়েছে, তাদের ফ্যামিলির লোকদের মনে নিশ্চয়ই এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। বাবা তো বলেছিল গুন্ডা মস্তানদের হাত থেকে বাঁচতে সিজদাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি একবার যদি তাদের ব্যাপারে জানতে পারতাম তাহলে আমার পথের কাঁটা দূর হয়ে যেত। এতে সাপও মরতো আর লাঠিও ভাঙতো না। চোখের সামনে আমার রাজকুমার রাজত্ব অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এটা কিছুতেই হতে দেব না। যত দ্রুত সম্ভব আমার পথের কাঁটা আমাকে সরে ফেলতে হবে। আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? আমি একজন অ্যাডাল্ট পারসন। আমার নিজের কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? বাবা চায় তার ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করি, আমি চাই তার বোনের মেয়েকে বিয়ে করি, তুমি চাও তোমার পছন্দের মেয়ে বিয়ে করি। আমার নিজের চাওয়ার কি কোনো দাম নেই দাদু? তোমরা একবারও জানতে চেয়েছো আমি কি চাই? আমি আদৌ বিয়েটা করব কি না? তোমরা কেউ আমার কাছে কিছু জিজ্ঞেস না করে বিয়ে ঠিক করে এসেছো। এসব বিয়ে, সংসার, প্রেম, ভালোবাসা বিশ্বাস করি না আমি। আমাকে ক্ষমা করো দাদু, আমি এই বিয়েটা করতে পারবো না। দাদু ভাই, তুমি একবার প্লিজ একবার মেয়েটাকে দেখো। আমার বিশ্বাস সিজদাকে তোমার খুব পছন্দ হবে। সিজদা মেয়েটাই এমন, প্রথম দেখায় যে কারো নজর কাড়তে সক্ষম মেয়েটাকে একবার দেখলে তুমি আর বিয়েতে অমত করতে পারবে না। আমি কথা দিচ্ছি, সিজদাকে দেখার পর যদি তোমার সিজদাকে তোমার পছন্দ না হয় তাহলে তোমার বিয়েটা করতে হবে না। আমার কোনো ইন্টারেস্ট নেই দাদু। দাদু ভাই, সরি দাদু, আমি কখনোই তোমার কোনো কথায় অবদ্ধ হইনি, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি কত বড় মুখ করে সবাইকে বলেছিলাম আমার দাদু ভাই কখনোই আমার অবাধ্য হবে না, সে ঠিকই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে। কিন্তু আমি তোমাকে চিনতে ভুল করেছি দাদু ভাই। তুমি আমার বিশ্বাস ভরসা কিছুই রাখলে না দাদু ভাই। রামিসা যাওয়ার পর তোমাকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, কখনো মায়ের অভাব বুঝতে দেইনি। তুমি যখন যেটা চেয়েছো আমি তখনই সেটা দেওয়ার চেষ্টা করেছি। তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাকে এইভাবে অপমান অপদস্থ করলে দাদু ভাই, তোমার থেকে আমি এই সত্যিটা আশা করিনি। বলে হালিমা বেগম নিজের রুমে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে চার্জেস বলল, সরি দাদু, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বাট আই হ্যাভ নাথিং টু ডু। রাতে ডিনার শেষ করে সিজদা সালিহা বেগম দুজনে বসে গল্প করছিলেন। এমন সময় ঐশ্বর্য সিজদার রুমে গিয়ে বলল, সিজদা, আমার রুমে একটু আয় তো, তোর সাথে একটু কথা আছে আমার। আপনি জান আপামনি, আমি আইতাছি। আমি রুমেই আছি, তুই একটু তাড়াতাড়ি আয়। ঠিক আছে আইতাছি। বলে সিজদা বিছানা থেকে নামতে গেলে সালহা বেগম সিজদার হাত ধরে বলল, ছোট ম্যাডাম মনে মনে হয়তো কোনো মতলব আটতাছে। মামা ইয়া দুটারে একেবারেই আমার সুবিধার মনে হয় না। একজনেও তো তোর বিয়া নিয়ে খুশি হইবার পারে নাই। উকিল আপা যখনই কইল তার তোরে পছন্দ হয়েছে তখনই দোনোটার মুখ হাড়ির তলার মতো কালা হইয়া গেল। মামাইয়া দোনোটার একটার কথাও কানে লইবি না তুই। তারা তোর ভালো চায় না রে মা। তুমি শুধু শুধু চিন্তা করছো খালা। সেদিনের পর থেকে ম্যাডাম আপামনি কেউই আমার লগে খারাপ আচরণ করে নাই, আমারে বাড়ির কোনো কাজ করতেও দেয় নাই। তুমি দেখলা না খাওয়ানোর সময় আমারে তাদের লগে বসে খাওয়ান দিল। তুই এখনও অবুঝ রে মা, দুনিয়া চিনোস নাই। যা গিয়ে দেখ ম্যাডাম কি কয়। আচ্ছা, তোমার তো শরীরটা ভালো না, তুমি আর রাত যাইগো না, তুমি ঘুমাও খালা। তুই বেশি দেরি করিস না, জলদি আইসা পড়িস। ঠিক আছে খালা। বলে সিজদার দরজা চাপিয়ে দিয়ে ঐশ্বর্যের দরজার সামনে গিয়ে নক করে বলল, আইবো খালামণি? হ্যাঁ আয়। অনুমতি পেয়ে সিজদা রুমের এক কোণে দাঁড়িয়ে থাকলো। সিজদাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঐশ্বর্য বলল, দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয়, আমার পাশে বস। ঐশ্বর্যের এত ভালো ব্যবহার সিজদার ঠিক হজম হলো না। সিজদা গুটি গুটি পায়ে ঐশ্বর্যের বিছানার এক কোণে গিয়ে বসলো। সিজদা বসতে ঐশ্বর্য বলল, দেখ সিজদা, আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অপমান অপদস্থ করেছি। আমি সত্যিই জানতাম না তুই আমার ফুফির মেয়ে। জানলে কখনোই তোর সাথে এমন আচরণ করতাম না। তুই পুরনো কথা কিছু মনে রাখিস না সিজদা। সব কিছুর জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই আফামনি। আপনারা আমার আশ্রয় দিয়েছিলেন বলেই আমি বাইসে আইছি, নইলে এতদিনে কবে মারা পড়তাম। তুই অনেক বড় মনের মানুষ রে সিজদা। শোন না, তোকে যে কথা বলার জন্য ডেকেছি। আগামীকাল আমার বান্ধবী রোশনির গায়ে হলুদ অনুষ্ঠান। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই যাচ্ছে। তোর তো কয়েকদিন পর বিয়ে। তুই চিরদিনের জন্যই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি। তাই আমি ভাবতেছি তোকে ও সাথে নিয়ে চলে যাব। হলুদ আর বিয়ে দুটো দিন তুই আর আমি একসঙ্গে কাটাবো, অনেক আনন্দ করব। সেই মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। কিন্তু আপামনি,
কোনো কিন্তু না সিজদা, তুই তো শুনছিস তোর হবু বর একজন নামকরা কার্ডিওলজিস্ট। তোর বরে কি এত সময় হবে তোকে নিয়ে ঘুরে বেড়ানোর? বিয়ের পর কোথাও যেতে পারবি কিনা সন্দেহ। তাই যে কটা দিন আমাদের বাড়িতে আছিস একটু এনজয় করে নে। বিয়ে মানে পরাধীনতা, বন্দি পাখি হয়ে খাঁচায় বসে থাকা। আমারও তো যাওয়ার ইচ্ছা করছে, কিন্তু মামু কি রাজি হইব? তোর মামুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। পাপা সবসময় চায় আমি যেখানে যাই তোকে যেন আমার সাথে নিয়ে যায়। পাপা যদি জানতে পারে আমি তোকে আমার বান্ধবীর হলুদের অনুষ্ঠানে নিয়ে যাব, পাপা অনেক খুশি হবে, একদমই না করবে না। মামু সত্যি রাজি হইব তো? আরে পাগলি রে, হবে রে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন যা, গিয়ে শুয়ে পড়, আমাদের সকাল সকাল বের হতে হবে। ঠিক আছে খালামুনি বলে সিজদা চুপচাপ নিজের রুমে এসে শুয়ে পড়ে। সিজদার রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঐশ্বর্য কাউকে কল করে বলল, মনে আছে তো কি কি করতে হবে? জি ম্যাডাম। এমনভাবে কাজটা করবে যেন কেউ আমার দিকে সন্দেহের আঙ্গুল না তুলতে পারে। সবাই জানবে সিজনা কিডন্যাপ হয়ে গিয়েছে। ওকে ম্যাডাম। আপনার ব্যাপারে কোনো কাকপক্ষেও জানতে পারবে না। আপনার সেফটির দায়িত্ব আমার। আমি অনেকদিন থেকে রূপক হাওলাদারের মেয়েকে খুঁজে চলেছি। আমার পায়ের জুতো ক্ষয় হয়ে গিয়েছে মেয়েটাকে খুঁজতে খুঁজতে। ওই অফিসার রূপকের জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। আমার শরীরে এখনও প্রতিশোধের আগুন জ্বলছে। রূপক যেমন আমার পরিবারকে শেষ করে দিয়েছে, ঠিক তেমনই আমিও ওর পরিবার শেষ করে দেব। রক্তের বদলা রক্ত দিয়ে নেব আমি। তাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে সেটা তোমাদের ব্যাপার। আমার কাজ শুধু মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেওয়া, ব্যাস। এর পরেরটা তোমরা নিজেরাই বুঝে নিবে। তবে একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বাই এনি চান্স যদি আমি ফেঁসে যাই তাহলে তোমাদের একটারও অস্তিত্ব খুঁজে পাবে না, মাইন্ড ইট। বলে ঐশ্বর্য ফোন রেখে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লে বলল, শুধুমাত্র আর কয়েক ঘন্টা, এরপর সিজদার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আর আমি সার্জিসের হয়ে যাব, শুধুই সার্জিসের।